হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমিস্ট্রির খ নং সিরিজে সবাইকে স্বাগতম। আমাদের আজকের অধ্যায় পরিমাণগত রসায়ন। এই ভিডিওতে আমরা বিগত বছরগুলোতে যত খ নাম্বার বিভিন্ন বোর্ডে আসছে সেই সবগুলা খ নাম্বার আমরা এই একটা ভিডিওতে সলভ করে দিব ইনশাল্লাহ। তো আমরা আজকের ক্লাস শুরু করতেছি। প্রথমত, মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। তো মোলার দ্রবণ, তোমার প্রথমে মোলার দ্রবণের সংজ্ঞাটা বলতে হবে যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের যে মোল সংখ্যা, সেই মোল সংখ্যা ওইটাকে আমরা বলতেছি আমাদের মোলারিটি বা মোলার দ্রবণ। অর্থাৎ এটাকে আমরা বলবো মোল পার লিটারে, কত মোল আছে প্রতি 1 লিটারে। তো যেহেতু আমি এখানে একটা আয়তন ইউজ করতেছি, প্রশ্নটি তোমাকে অ্যান্সারটা এইভাবেই বলতে হবে। যেহেতু আমি এখানে একটা আয়তন ইউজ করতেছি, যে আয়তনটা তাপমাত্রার উপর নির্ভরশীল। ওকে, আমার আয়তনটা তাপমাত্রার উপর নির্ভরশীল। তো আয়তন যেহেতু তাপমাত্রার উপর নির্ভরশীল, তাই তাপমাত্রা যদি চেঞ্জ হয়, যদি তাপমাত্রা বাড়লে তোমার এই আয়তনটা বেড়ে যাবে, তাপমাত্রা কমলে এই আয়তনটা একটু কমে যাবে। তাই এই তাপমাত্রার সাথে সাথে যেহেতু এই আয়তনটা চেঞ্জ হয়ে যায়, তাই মোলারিটিও চেঞ্জ হয়ে যাবে। তুমি সূত্র দিয়েও ব্যাখ্যা করবা, 1000 W/mv। এখানে যে ভিটা আছে, এই ভিটা কনস্ট্যান্ট থাকে না। হ্যাঁ, এই ভিটা কনস্ট্যান্ট না, এটা তাপমাত্রার সাথে চেঞ্জ হয়। তাই মোলারিটিও তাপমাত্রার সাথে সাথে চেঞ্জ হবে। তাই মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। ওকে, এটার নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট। তো সোডিয়াম থায়োসালফেট একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? আমাদের এখানে দুই টাইপের পদার্থ আছে। একটা হইতেছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, একটা হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো আমি এই এই জায়গাটাতে এই দুইটার একটা পার্থক্য লিখে দিতেছি। সামনে আরো অনেকগুলো আছে। হ্যাঁ, আরো অনেকগুলো এরকম প্রশ্ন আছে যে এইটা একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যাখ্যা করো, এইটা একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যাখ্যা করো। তো সবগুলো তুমি এইখান থেকে বলে ফেলতে পারবা। ঠিক আছে? তো প্রথমত, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেগুলা, এগুলার বিশুদ্ধতা অনেক বেশি থাকে। ঠিক আছে? এদের যে পিউরিটি থাকে, এটা অলমোস্ট 99.99%। বুঝছো? এটা 99.99% এরকম থাকে। আর এটা খুব একটা পিওর না, এটার বিশুদ্ধতা আরো অনেক কম থাকে, এত বেশি বিশুদ্ধতা থাকে না। ওকে, বিশুদ্ধতার পরে আমরা বলতে পারি এটার স্থায়িত্ব বা স্থায়িত্ব। এটার স্থায়িত্ব বেশি, অনেক বেশি। এটার স্থায়িত্ব খুবই কম। স্থায়িত্ব বেশি বলতে স্টেবিলিটি কিসে? বায়ুতে। হ্যাঁ, বায়ুতে স্টেবিলিটি, মানে বাতাসে রাখলে এই পদার্থটা বিশুদ্ধ থাকতে পারে। কিন্তু দেখা যায় যে বাতাসে রাখলে এই সব পদার্থ বাতাস থেকে তোমার জলীয় বাষ্প শোষণ করে। ঠিক আছে? জলীয় বাষ্প শোষণ করে এবং এটার স্ট্যাবিলিটি তখন নষ্ট হয়ে যায়। অর্থাৎ পদার্থটা যেভাবে রাখা হয় ওইভাবে থাকে না। বুঝছো? আর এটা কোনো জলীয় বাষ্প শোষণ করে না। ঠিক আছে? ওকে, এটা গেল স্ট্যাবিলিটির কথা। তারপরে হইতেছে আমাদের আমাদের আমরা এক্সাম্পল বলতে পারি Na2CO3, তারপর K2Cr2O7, H2C2O4, এগুলা বলা যায়। ঠিক আছে? তো এগুলো হইতেছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা এটার সাথে দুই অণু পানিও বলতে পারি। হ্যাঁ, দুই অণু পানি বলা যায় এটা। আর আরেকটা যৌগ আছে KHP বলে, এটা তোমরা একটু কষ্ট করে মনে রাখবা। ওকে, এইগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ তোর মনে রাখবো হচ্ছে HCl, NaOH, KMnO4, H2SO4। ঠিক আছে? H2SO4। ওকে, তারপরে আচ্ছা, আমরা এখানে একটা ট্রিক বলতেছি, একটু পরে বলতেছি, দাঁড়াও। তারপরে আমরা যদি টাইট্রেশনের কথা বলি টাইট্রেশনের কথা বলি টাইট্রেশন, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলা সেকেন্ডারি যে পদার্থ, এগুলার আর কি ঘনমাত্রা বের করতে ব্যবহার করা হয়। বুঝছো? তো সেকেন্ডারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থকে পদার্থকে স্ট্যান্ডার্ডাইজ করতে ব্যবহার হয়। স্ট্যান্ডার্ডাইজ অর্থাৎ
এটাকে আর কি এটার ঘনমাত্রা নির্ণয় করতে বলতে পারো। এটাকে বাংলায় লিখবা ঘনমাত্রা নির্ণয় করা, স্ট্যান্ডার্ডাইজ করতে ব্যবহৃত হয়। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা আমরা একই কথা বলবো। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থটাকে আমরা করতে পারি, টাইট্রেশনের কাজে ব্যবহার করি। এটাকে স্ট্যান্ডার্ডাইজেশনের পরে, এই যে আমরা স্ট্যান্ডার্ডাইজ করলাম, এই স্ট্যান্ডার্ডাইজেশনের পরে টাইট্রেশনে ব্যবহার করা হয়। বুঝছো? তো আমরা মূলত তাইলে এখানে কি বললাম, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের মাধ্যমে আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ঘনমাত্রা নির্ণয় করে থাকি। ঠিক আছে? একটা ইম্পর্টেন্ট ব্যাপার, স্টোরেজ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দীর্ঘদিন এটা স্টোর করা যায়। বুঝছো? দীর্ঘদিন স্টোর করা যায়, দীর্ঘদিন কি বলে এটাকে বাংলায়, দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আর এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, প্রিপারেশন করার পরপরই আমাকে এটা ব্যবহার করে ফেলতে হবে। তো এই হইতেছে আমার প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের বৈশিষ্ট্য। তো পরীক্ষায় এখন যে কোনোটাই আসুক, তোমার দিয়ে বললো যে KMnO4 একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যাখ্যা করো, তারপর পটাশিয়াম ডাইক্রোমেট একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যাখ্যা করো। তখন তুমি কিভাবে ব্যাখ্যা করবা? তুমি জাস্ট এই বৈশিষ্ট্যগুলোর কথা বলবা। বুঝছো? জাস্ট এই বৈশিষ্ট্যগুলোর কথা বলবো। যেমন এখানে বলছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তুমি বলবা যে প্রথমত এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, কেন এটার পিউরিটি অনেক কম। সেকেন্ড পয়েন্ট বলবা যে এটার স্ট্যাবিলিটি খুব কম, এটা বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে। তারপরে বলবা যে এটাকে আমরা এই জিনিসটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থকে ব্যবহার করা হয়, তাই এইটা একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। বুঝছো? এই যে এখানে আছে, এটা লিখি নাই আমরা এখানে, এই যে Na2H2O3 এই লিস্টে এটাও আছে। তারপর যে স্টোরেজ, এটাকে দীর্ঘদিন স্টোর করে রাখা যাবে না এই পদার্থকে, তাই এটা একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই 3-4টা পয়েন্ট বললেই তোমাকে 2-2 দিয়ে দিবে। বুঝা গেছে? এখন আমরা এখানে একটা ট্রিক বলতেছি, যে তোমার যত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আছে, সবার নামে সি থাকবে। ঠিক আছে? মনে রাখবা, যদি নামের ভিতরে সি থাকে, এটা এমসিকিউতেও কিন্তু লাগবে। বুঝছো? এমসিকিউতেও লাগবে যে নিজের কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড। তোমরা যদি এর বাইরে কোনো এক্সাম্পল আসে তাহলে কিন্তু মুশকিল, আর এতগুলো মুখস্থ করাও অনেকের কাছে টাফ হয়ে যেতে পারে, যে কোনটা কি এটা আমি মুখস্থ করবো কিভাবে, মুখস্থ হয় না। যাদের নামের ভিতরে সি আছে তারা সবাই প্রাইমারি স্ট্যান্ডার্ড হবে। ঠিক আছে? আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড হওয়ার জন্য সি নাই নামের মধ্যে। সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের ভিতরে নামের ভিতরে সি থাকবে না। সি মানে কি শুধু কার্বন? না, শুধু কার্বন না। যেমন দেখো, প্রাইমারি স্ট্যান্ডার্ড যে পদার্থ আছে এখানে, এই যে এখানে সি আছে, এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড। এই যে এখানে সি আছে মানে ক্রোমিয়ামের যে সি, ওইটাকেও আমরা এখানে শর্টকাটের ভিতরে ইনক্লুড করতেছি, এখানে সি আছে। বুঝা গেছে? তো এইগুলো সব প্রাইমারি স্ট্যান্ডার্ড হবে। সেকেন্ডারি স্ট্যান্ডার্ডে দেখো কারোর ভিতরে কোনো সি নাই, শুধু এইটা বাদে। তো HClটা একটা এক্সেপশন। তো এই নিয়মটা মানবে না শুধুমাত্র HCl। এটা শুধু তুমি খেয়াল রাখবা যে HCl এইটা একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, কার্বন থাকা সত্ত্বেও, সি থাকা সত্ত্বেও, কার্বন না, সি থাকা সত্ত্বেও। ঠিক আছে? তো এইটা যদি মনে রাখো তাহলেই তোমরা পারবা যে কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আশা করি বোঝা গেছে। এবং এই জিনিসগুলো মনে রাখলে আমাদের সামনে আরও যতগুলো আছে প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সবগুলাই পারা যাবে। এখন আসো নেক্সট, ফেরাস আয়ন। ফেরাস আয়ন জারক বিজারক উভয় হিসেবে ক্রিয়া করে কেন? দেখো, আয়রনের সর্বোচ্চ জারণ সংখ্যা কত? Fe3+। হ্যাঁ। আর সর্বনিম্ন কত? সর্বনিম্ন জারণ সংখ্যা যে কোনো কারো হয় কত? 0, তাই না? 0, 3+ লিখি। তাহলে দেখো, এই Fe2+টা কি মাঝামাঝি না? সর্বোচ্চ এবং সর্বনিম্নের মাঝামাঝি, এই দুইটার মাঝামাঝি আছে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট কথা, যে জারণ সংখ্যা যদি বাড়ে তাইলে ওই প্রক্রিয়াটাকে আমরা জারণ বলতেছি। জারণ যখন হবে তখন জারণ সংখ্যা বাড়বে। আর জারণ সংখ্যা যদি কমে তখন আমরা ওই প্রক্রিয়াকে বলতেছি বিজারণ। ঠিক আছে? বিজারণ। এখন এই যে জারণ সংখ্যাটা আছে, এই জারণ সংখ্যাটা কি মাঝামাঝি একটা জারণ সংখ্যা? যেহেতু এটা মাঝামাঝি একটা জারণ সংখ্যা, তাই দেখো Fe2+ কি করতে পারে? Fe2+ যদি আরো একটা ইলেকট্রন সে ছেড়ে দেয় তাহলে কিন্তু সে Fe3+ পরিণত হবে।
এবং Fe2+ যদি আরও একটা ইলেকট্রন গ্রহণ করে আর দুইটা ইলেকট্রন সে গ্রহণ করে, তাহলে কিন্তু সে আয়রনে পরিণত হবে। তার মানে এটা যখন এখান থেকে এই দিকে যাবে তখন সে ইলেকট্রন ত্যাগ করতেছে। ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সেই জারণ সংখ্যা বৃদ্ধি করতেছে। এটা একটা জারণ প্রক্রিয়া সে ফলো করতেছে, এটা সে জারণ দিবে। এবং এইখানে তার জারণ সংখ্যা +2 থেকে 0 হয়ে যায়, কমে যায়, তাই এটা সে বিজারণ দিতেছে। ঠিক আছে, এইভাবে তুমি ব্যাখ্যা করবে যে এটা জারক বিজারক দুইটা হিসেবে কাজ করতে পারে। যখন এটা জারণ বিক্রিয়া দেয় তখন Fe2+ জারক। ঠিক আছে, এখানে বিক্রিয়া লিখতে পারো তুমি। জারক হিসেবে কাজ করতেছে এটা এরকম বিক্রিয়াতে যখন সে এরকম, এটা বিজারক। জারণ বিক্রিয়া দেয় যারা বিজারক। আর জারক হিসেবে কাজ করতেছে যখন সে বিজারিত হয়, অর্থাৎ Fe2+ সে যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করে গ্রহণ করে যখন আয়রনে পরিণত হয় তখন। তো এই হলো এটা জারক বিজারক উভয় হিসেবেই কাজ করতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, শোনো, খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো যৌগে কারো সর্বোচ্চ জারণ সংখ্যা থাকে, বুঝছো, সর্বোচ্চ জারণ সংখ্যা থাকে, সর্বোচ্চ জারণ সংখ্যা থাকার মানে এটা তো জারণ সংখ্যা আর ওইখান থেকে বাড়তে পারবে না, তাই না? জারণ সংখ্যা ওইখান থেকে আর বাড়া সম্ভব না, কারণ ওইখানে সর্বোচ্চটা আছে, বুঝছো, আর বাড়া সম্ভব না। তাই অবশ্যই ওইখান থেকে জারণ সংখ্যা কমতে হবে, এবং জারণ সংখ্যা কমা মানে বিজারণ হবে, বুঝছো, বিজারণ হবে। তো বিজারণ দিবে, এবং কেউ যদি বিজারণ দেয় তাহলে ওটাকে আমরা জারক বলি। তাই যদি কোনো যৌগে কারো সর্বোচ্চ জারণ সংখ্যা থাকে ওইটা জারক হবে, আর যদি কারো সর্বনিম্ন জারণ সংখ্যা থাকে, সর্বনিম্ন জারণ সংখ্যা থাকে তাহলে ওইটা বিজারক হবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের সামনে আরো অনেকগুলোতে লাগবে। বুঝা গেছে? এই সেম কোশ্চেন Tin2+ দিয়ে আসতে পারে। ঠিক আছে, কারণ এটা Tin4+ও হইতে পারে, আবার Tin0 হইতে পারে, বুঝছো? তাই Tin2+ও জারক বিজারক উভয় হিসেবেই কাজ করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। মোলারিটি তাপমাত্রা নির্ভর, এটা আমরা বলে ফেলছি। জারণ সংখ্যা যোজনের মধ্যে দুইটা পার্থক্য লেখো। জারণ সংখ্যা তোমার প্লাস মাইনাস হয়, কিন্তু যোজনী চার্জ নিরপেক্ষ হয়। জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে, মানে দশমিক আসতে পারে, কিন্তু যোজনী সবসময় পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, এই দুইটাই আমরা সবচেয়ে বড় দুইটা পার্থক্য বলতে পারি জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যে। ওকে, 1.5% NaOH এর মোলারিটি কত? আচ্ছা, তো 1.5% NaOH মানে আসলে কি বুঝাইতেছে? তোমরা জানো পার্সেন্টেজ কনসেন্ট্রেশন 3 টাইপের হয়, W/V, V/V আর W/W। হ্যাঁ, তো যখন কিছু না বলবে, যদি কিছু না বলে তখন আমরা এটাকে W/V ধরে নিব, বুঝছো? তো পার্সেন্টেজ W/V মানে বোঝায় 100, এই যে উপরেরটা হলো দ্রব আর নিচেরটা হলো তোমার দ্রবণ, উপরেরটা দ্রব আর নিচেরটা দ্রবণ সব সময়, এই নিচের গুলাতেও, হ্যাঁ এইগুলাতেও। তাইলে এখানে দ্রবণটা কি ভি মানে লিটার, মানে তোমার আয়তনে হবে, আর দ্রবটা হবে ওজন হিসেবে, ওয়েট হিসেবে। এটা ভলিউম বাই ওয়েট, ওয়েট বাই ভলিউম এইভাবে বলতেছে। তাইলে দ্রবণটা বলবো আমি আয়তন হিসেবে। তাই 100 ml দ্রবণে, বুঝছো, 100 ml দ্রবণে, তো পার্সেন্টেজ মানে বুঝাইতেছে যে 100 ml এ কত আছে, 100 ml দ্রবণে কত ওয়েট, গ্রাম, হ্যাঁ, কত গ্রাম দ্রব আছে, এটা হইতেছে আমাদের W/V এর মানে। তাহলে V/V এর মানেটা কি বলো? এগুলো আমাদের এখানে লাগতেছে না, কিন্তু আমি ব্যাখ্যা করে দিতেছি যাতে অন্যান্য যেগুলো এখানে নাই পরীক্ষায় আসলে যাতে পারো। এখানে বলবো 100 ml দ্রবণে কত ml দ্রব আছে, বুঝছো? আর W/W হলে বলবো 100 গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রব আছে, বুঝছো? কারণ ওয়েট বাই ওয়েট, দুইটাই ওয়েট হবে, বুঝছো? আর উপরেরটা দ্রব নিচেরটা দ্রাবক, উপরেরটা দ্রব নিচেরটা দ্রাবক। ওকে, ঠিক আছে, এইটা। তাহলে এখানে 1.5% তাইলে কি বুঝাবে তুমি তাইলে বলো? এখানে কি কিছু নাই মানে W/V আছে, তার মানে আমরা এইটা ধরে নিব, বুঝছো? তাহলে আমাকে বলো 1.5% W/V NaOH, এটার মানে হইতেছে 100 ml দ্রবণে, 100 ml দ্রবণে 1.5 গ্রাম NaOH আছে, বুঝছো? 100 ml দ্রবণে 1.5 গ্রাম NaOH আছে। এখান থেকে তুমি মোলারিটি বের করবা। এটা হলো তোমার ভি এর মান, এটা হলো তোমার ডব্লিউ এর মান। তোমার সূত্র আছে 1000 W/m/V, এখানে বসাই দিলেই তোমার চলে আসবে। ডব্লিউ কত? 1.5, এম কত? NaOH এর এম হবে 40 আণবিক ভর, আর ভি হতেছে আমাদের 100। ওকে, এই এত মোলার, দ্যাটস ইট, এটা মোলারিটি এত। এখানে একটা শর্টকাট তোমরা অনেকে হয়তো জানো, সেটা হইতেছে 10x/m। ওকে,
এটা করতে পারো, তবে এইখানে এই শর্টকাটটা কইরো না। হ্যাঁ, এখানে এক্সটা কি, এখানে এক্স হইতেছে যে কত পার্সেন্ট। হ্যাঁ, এক্স পার্সেন্ট ডব্লিউ বাই ভি, এটাকে মোলারিটিতে করলে কত হবে, সি মোলার যদি হয় তাহলে আমরা এই অনুযায়ী, হ্যাঁ, এই অনুযায়ী যে এক্স পার্সেন্ট মোলারিটিতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এত এমএল, এত এত মোলার Na2CO3 দ্রবণ বলতে কি বোঝায়? ওকে, এখানে তাহলে আমরা বলবো যে মোলারিটি মানে হইতেছে মোল পার লিটার। প্রথমে মোলারিটির সংজ্ঞা দিবা। আমরা প্রথমে বলে ফেলছি যে প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে মোলারিটি বলে। তাহলে আমরা বলতে পারি এইটার দ্রবণ বলতে বোঝায়, প্রথম কথা যেটা বোঝাবে 1 লিটার প্রতি লিটার। হ্যাঁ, 1 লিটার না লিখে আমরা প্রতি লিটার লিখব। প্রতি লিটার দ্রবণে 0.1 মোল Na2CO3 আছে, এটা একটা বোঝা যায়। সেকেন্ড, আমরা আরো যেটা বুঝতে পারি Na2CO3 এর যে আণবিক ভর, এটা বের করলে তুমি দেখবো 106 আসে। হ্যাঁ, এগুলো আমার মুখস্থ সব, তোমরা চাইলে মুখস্থ করতে পারো, তাইলে আর কি পরীক্ষার সময় করতে হবে না, হিসাব করতে হবে না। Na2CO3 আণবিক ভর 106। তো 106 যেহেতু, তো 0.1 মোলটা তাইলে কত হবে বলো দেখি? এটা তো 1 মোলের হিসাব, তাই না? 1 মোল মানে হইতেছে যে 106 গ্রাম। তাহলে 0.1 মোল হবে 10.6 গ্রাম, মানে এটার সাথে 10.6 গুণ দিতে হবে, এত গ্রাম। তাইলে আমরা এখন বলবো পরের পয়েন্ট, যে প্রতি লিটার দ্রবণে 10.6 গ্রাম Na2CO3 আছে, আমরা এটা বলতে পারি। থার্ড বলতে পারি যে এই ঘনমাত্রাটা তাপমাত্রার সাথে সাথে পাল্টায় যাবে। এই ঘনমাত্রাটা, কারণ এটা মোলারিটি, যেহেতু মোলারিটি, তাই তাপমাত্রার সাথে পরিবর্তন হবে এই মোলারিটিটা। বুঝা গেছে? তাপমাত্রার সাথে পরিবর্তন হবে। ওকে, এখন তাপমাত্রার সাথে কীরকম পরিবর্তন হবে তুমি বলতে পারো, তাপমাত্রা যদি বাড়ে, তাপমাত্রা বাড়লে মোলারিটিটা কমে যাবে, আর তাপমাত্রা যদি কমে মোলারিটিটা বেড়ে যাবে। বুঝছো? কারণ তাপমাত্রা যদি বাড়ে তাহলে তোমার এই আয়তনটা ইয়ে হবে। সূত্র হিসেবে আমরা যদি বলি 1000 W/mv, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, তাই না? এই যে এই আয়তনটা বাড়বে, এটা বাড়লে এটা কমে যাবে। তাই তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, আয়তন বাড়লে ঘনমাত্রা কমবে, তাই তাপমাত্রা বাড়লে ঘনমাত্রা কমবে, একইভাবে তাপমাত্রা কমলে ঘনমাত্রা বাড়বে। ওকে ওকে, K2Cr2O7 একটি জারক পদার্থ। ওই যে আমরা বললাম জারণ সংখ্যার যে প্রশ্নটা আমরা সলভ করলাম, ওইখানে আমরা বলছি Fe2+ এর যে প্রশ্নটা করা হয়েছে, K2Cr2O7, এখানে K2Cr2O7, এখানে ক্রোমিয়ম জারণ সংখ্যা +6, এটা তোমরা বের করে দেখাবা। হ্যাঁ, যে ধরি এখানে এক্স, ওইভাবে করে এক্স এর মান +6 বের করবা। ওকে, করলা। এখন এটা বের করার পরে বলবা যে এইখানে +6 যেটা, এটা ক্রোমিয়ামের সর্বোচ্চ জারণ সংখ্যা। বুঝছো? এটা ক্রোমিয়ামের সর্বোচ্চ জারণ সংখ্যা। তাই ক্রোমিয়ামের সর্বোচ্চ জারণ সংখ্যা যেহেতু, তাই ক্রোমিয়াম এর চেয়ে তো আর বাড়তে পারবে না। তাই এটা যে কোনো বিক্রিয়াই দেখ না কেন, জারণ সংখ্যা অবশ্যই কমে যাবে। বুঝছো? অবশ্যই কমে যাবে। তো ক্রোমিয়ামের জারণ সংখ্যা ধরো +6 আছে, ক্রোমিয়াম 6+। তো এটা যদি এখন এখান থেকে তোমার 3টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এটা ক্রোমিয়াম 3+ হয়ে যাবে। ওকে, এবং এই যে প্রক্রিয়াটা ঘটতেছে, এটা একটা কি প্রক্রিয়া? বিজারণ প্রক্রিয়া। আর বিজারণ প্রক্রিয়া যারা দেয় সে হবে একটা জারক। এইভাবে সে জারক হিসেবে কাজ করবে। কোনো চান্স নাই যে এইটা এখান থেকে আরও ইলেকট্রন ছাড়বে, কোনো চান্স নাই, কেননা এটা তার সর্বোচ্চ জারণ সংখ্যা, সে এখান থেকে আর কখনো ইলেকট্রন ছাড়বে না। বুঝা গেছে? তো এটাই ব্যাখ্যা। যত ব্যাখ্যা আমাদের সামনে আছে যে জারক পদার্থ বিজারক পদার্থ উভধর্মী, জারক বিজারক দুইটাই হতে পারে, প্রত্যেকটার এই একই কথা, যে সর্বোচ্চ জারণ সংখ্যা যদি হয় তাহলে জারক হবে। আমি এটাই যে এখানে লিখে দিচ্ছি, আবার তোমাদের দেখাই দিই। সর্বোচ্চ জারণ সংখ্যা হইলে জারক, সর্বনিম্ন জারণ সংখ্যা হইলে বিজারক। আর যদি এই দুইটার মাঝামাঝি কিছু থাকে তাহলে জারক বিজারক উভয়ই হবে। বুঝছো? আমি এখানে লিখে দিই, এই দুইটি যদি এই দুইটার মাঝামাঝি থাকে তাহলে জারকও হবে, বিজারকও হবে। বুঝছো? যেমন এখানে Fe2+ হইতেছে এবং SN2+ দুইটাই হইতেছে। ওকে, তীব্র অম্ল তীব্র ক্ষার টাইট্রেশনে কোন ধরনের নির্দেশক উপযোগী? তীব্র অম্ল এবং তীব্র ক্ষার টাইট্রেশনে যে কোনো নির্দেশক ইউজ করা যাবে। বুঝছো? যে কোনো নির্দেশক ইউজ করা যাবে, খেয়াল রাখবা। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো নির্দেশক ইউজ করা যাবে। তাহলে আমরা একটু এখানে লিখি একটা অ্যাসিড, বেস আর ইন্ডিকেটর নির্দেশক। অ্যাসিড যদি স্ট্রং হয়, বেস যদি স্ট্রং হয়, তাহলে যে কোনো ইন্ডিকেটর ইউজ করা যাবে। আমরা আরও দুইটা কেস বলবো, যে অ্যাসিড স্ট্রং, বেস উইক, অ্যাসিড উইক, বেস স্ট্রং। আর একটা কেস বলবো যেখানে দুইটাই উইক হবে। যখন দুইটাই উইক হবে, এখানে কোনো ইন্ডিকেটরই কাজ করতে পারে না, এখানে কোনো ইন্ডিকেটরই আমরা
কাজ করতে পারে না কারণ এখানে পিএইচ এর চেঞ্জ এত আস্তে আস্তে হয় যে কোনো ইন্ডিকেটরই এখানে ঠিকমতো কাজ করে না। ওকে, তো আমরা মনে রাখি যে অ্যাসিড যখন স্ট্রং হবে তখন আমরা এখানে মিথাইল অরেঞ্জ অথবা মিথাইল রেড ইউজ করব। ওকে, আমি এটা পুরোটা লিখতেছি না, মুখে যেহেতু বলতেছি, মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড ইউজ করব। আর যখন আমাদের বেস স্ট্রং হবে, ক্ষার যখন স্ট্রং হবে, তখন আমরা ইউজ করব এখানে ফেনলফথ্যালিন। ফেনলফথ্যালিন ইউজ করব। ঠিক আছে, এই হইতেছে আমাদের অ্যাসিড বেস টাইট্রেশনের চার্ট, যে কখন কোন ইন্ডিকেটর ইউজ করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে তোমাকে বলছে তীব্র অম্ল তীব্র ক্ষার, কিন্তু অন্যটা বলতেই পারে। যেমন তোমার বললো, যেমন এখানে প্রশ্ন ঘুরায় বলতে পারে এইভাবে, NaOH এবং HCl এর টাইট্রেশনে কোন নির্দেশক ইউজ করবো, তোমার বুঝতে হবে যে এটা তীব্র অম্ল তীব্র ক্ষার। ওকে, তুমি যদি এখন বলে H2CO3 আর NH4OH, এটা টাইট্রেশনে কোন নির্দেশক ইউজ করা হয়, কোন নির্দেশক আমরা ইউজ করব, তখন এই দুইটাই যেহেতু দুর্বল, তাই এখানে কোনো নির্দেশকই কাজ করবে না। তো উত্তর হবে কোনোটিই নয়, যদি থাকে অপশনে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমরা এগুলা অ্যান্সার করব। ওকে, ডেসিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ কি? যেই দ্রবণের ঘনমাত্রা জানা আছে তাকে প্রমাণ দ্রবণ বলে। যে দ্রবণের ঘনমাত্রা জানা আছে তাকে প্রমাণ দ্রবণ বলে। তো যে কোনো দ্রবণ, ডেসিমোলার দ্রবণ মানে 0.1 মোলার দ্রবণ, এটা ঘনমাত্রা যেহেতু আমরা জানি, তাই এটা একটা প্রমাণ দ্রবণ হবে। হ্যাঁ, এরকম ভাবেই আমরা বলবো। এটা আমরা শুধু ডেসিমোলার না, তোমাকে যে কোনো মোলার বলতে পারে 0.3 মোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ। হ্যাঁ, অবশ্যই প্রমাণ দ্রবণ। ঘনমাত্রা যেহেতু জানি, তাই এটা প্রমাণ দ্রবণ হবে। ওকে, এখানে আরো আরো কি কি বলতে পারে? সেমি মোলার, যেটা কিনা 0.5 মোলারের জন্য হয়। একটা আছে সেটা হচ্ছে সেন্টিমোলার, যেটা কতর জন্য হয়? 0.01 মোলার হইলে হয়। এগুলা সবই প্রমাণ দ্রবণ হবে। ঠিক আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওই যে আমরা একদম শুরুতে বললাম না, এই যে এখানে। তো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হওয়ার জন্য যত কিছু হয়, এই যে এগুলো তুমি বলবা যে এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, কারণ এটা পিউরিটি কম, এটা বাতাস থেকে বাষ্প শোষণ করে। এটা আমরা স্ট্যান্ডার্ডাইজ করার জন্য প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ইউজ করি, বুঝছো? তারপরে এটা দীর্ঘদিন স্টোর করা যায় না, এই কারণে এটা একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে, এবং আরেকটা ব্যাপার, ওই যে খেয়াল করো, এখানে কিন্তু কোনো কার্বন নাই, সরি কোনো সি নাই, ক্লোরিন নাই, কার্বন নাই, ক্রোমিয়াম নাই, কিচ্ছু নাই। তো এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থই হবে, কারণ সি থাকলে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড হয়। ওকে, এটা আবার খাতায় লেখো না যে নো সি, ঠিক আছে? এটা লিখলে হবে না। মৌলাল, মোলাল দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল কি না? তো মোলাল দ্রবণ তোমাকে যদি তুমি প্রথমে দেখো যে মোলাল দ্রবণ কি, মোলাল দ্রবণ হইতেছে 1 কেজি দ্রাবকে, দ্রবণে না, দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা। ঠিক আছে, 1 কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা। তাইলে এইখানে এটা তাপমাত্রার উপর নির্ভরশীল না, কেননা দ্রাবকটা আমি কিসে বলতেছি? কেজিতে। দ্রাবকের তাপমাত্রা যদি চেঞ্জ হয়, তাপমাত্রা যদি উঠানামা করে, তাইলে কি আয়তন চেঞ্জ হয়, কোনো কিছুর আয়তন বাড়ে বা কমে। কিন্তু ভর কি বাড়ে কমে? ভর কিন্তু বাড়ে কমে না, ভর একই থাকে। তাই যেহেতু আমি এখানে দ্রাবকের ভরের সাপেক্ষে হিসাব বলতেছি মোলাল দ্রবণের ক্ষেত্রে, তাই এখানে এখানে এটা তোমার হবে না, চেঞ্জ হবে না। মোল সংখ্যা তো, এটাও তো তোমার মোল, গ্রাম পার মোল, তাই না? কি বলে, সরি, মোল মানে কত মোল আছে, গ্রামের মতো একটা ব্যাপার। তো এটাও যেমন চেঞ্জ হবে না, এই দ্রাবকের যে ভর আছে কেজি, এটাও চেঞ্জ হবে না। তার মানে এটা নির্ভরশীল না, মোলাল দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল না। টিন 2+ জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, এটা আমরা ওই Fe2+ এর প্রশ্নতে বলে ফেলছি। হ্যাঁ, যে টিন 2+ এখান থেকে টিন 4+ যাইতে পারে এবং টিন হিসেবেও আসতে পারে। ওকে, তো টিন যদি 2+ থেকে 4+ হয়, তাহলে এটা কি 2টা ইলেকট্রন ছাড়বে, 2টা ইলেকট্রন গ্রহণ করবে। তো যখন এই বিক্রিয়াটা করতেছে, এটা কি বিক্রিয়া? এটা একটা জারণ বিক্রিয়া, কারণ সে ইলেকট্রন ছাড়তেছে। যেহেতু সে জারণ বিক্রিয়া দেয়, তাই এই বিক্রিয়ায় সে একটা জারক হিসেবে কাজ করতেছে, সরি, বিজারক হিসেবে কাজ করতেছে। বুঝছো? তারপরে এখান থেকে এখানে বলো, যেহেতু এখানে একটা সে বিজারণ বিক্রিয়া দিতেছে, তাই এই প্রক্রিয়াতে সে জারক হিসেবে কাজ করতেছে। অর্থাৎ সে জারক বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে। তুমি এখানে দুটো বিক্রিয়া আলাদাভাবে দেখাবা, টিন 4+ এবং টিন 2+ থেকে ইলেকট্রন গ্রহণ করলে টিন। তো এখানে সে বিজারক, এখানে সে জারক। ঠিক আছে, ওকে। একটি জারক পদার্থ, এই একই প্রশ্ন, সেম প্রশ্ন আমাদের ছিল। ঠিক আছে, একই প্রশ্ন কিন্তু KMnO4 দিয়েও আসতে পারে। হ্যাঁ, KMnO4 ম্যাঙ্গানিজ +7 থাকে, +7 থাকলে এটাও এখানে সর্বোচ্চ।
সর্বোচ্চ হইলে কিভাবে এটা জারক জারক পদার্থ হয়, এটা আগের প্রশ্নগুলোতে আমরা ব্যাখ্যা করে দিছি। H2O2 জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। এইখানে একটা ব্যাপার আছে, দেখো অক্সিজেনের সর্বোচ্চ জারণ সংখ্যা হইতেছে আমার কত, +2 হয়, হ্যাঁ, ম্যাক্সিমাম হইতে পারে +2। আচ্ছা, এগুলো এখন জানবা কোত্থেকে? এগুলো যদি এতদিন না জেনে থাকো, এখন জেনে নিতে হবে, আর কিছু করার নাই। যেমন তোমার OF2, হ্যাঁ, এই যৌগতে অক্সিজেন জারণ সংখ্যা +2, এর চেয়ে বেশি অক্সিজেনের কখনো হয় না সাধারণত। আর মিনিমাম হইতে পারে কত, -2, যেটা নর্মালি যে কোনো অক্সাইডে হয় না, Na2O। এখানে এটা +1, এটা -2। ওকে, তো এর মধ্যবর্তী, তাইলে যদি অক্সিজেন কখনো +2 হিসেবে থাকে, ওইটা ওইখানে জারক হবে, সর্বোচ্চ সর্বোচ্চ জারণ সংখ্যা। আর মিনিমাম যখন থাকবে তখন সেটা বিজারক হিসেবে কাজ করবে। আর এর মাঝামাঝি যখন থাকবে তখন সে জারক প্লাস বিজারক দুইটা হিসেবেই কাজ করবে। বুঝছো? জারক প্লাস বিজারক দুইটা হিসেবেই কাজ করবে। তো তুমি এখানে বলবা যে এটা যেহেতু হাইড্রোজেন পারঅক্সাইড, হ্যাঁ, পারঅক্সাইডে আমরা জানি অক্সিজেনের জারণ সংখ্যা -1 থাকে, -1 থাকে। তাই H2O2 চেহারাটা আসলে এরকম যে এখানে -1, এখানে +1। বুঝছো? এটা -1, এখানে +1। তার কারণে এখানে যেহেতু জারণ সংখ্যাটা একটা মধ্যবর্তী জারণ সংখ্যা, তাই এটা জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। এটা হলো আমাদের ব্যাখ্যা 1, হ্যাঁ, এক্সপ্লেনেশন 1। তুমি একাধিক ব্যাখ্যা দিলে খুবই ভালো। আমরা নেক্সট যে ব্যাখ্যাটা দিব সেটা হলো বিক্রিয়ার মাধ্যমে, এক্সপ্লেনেশন 2, বিক্রিয়া। প্রথমে আমরা বলতেছি জারক পদার্থ হিসেবে কোন বিক্রিয়া কাজ করতেছে। জারক পদার্থ হইতেছে তোমার এই H2O2 প্লাস HI, এখান থেকে I2 প্লাস H2O। একটু বিক্রিয়া মুখস্থ করতে হবে কষ্ট করে এইভাবে অ্যান্সার করার জন্য, ঠিক আছে, একটা দুইটাই। আর তোমার বিজারক পদার্থ হিসেবে কাজ করতেছে এই বিক্রিয়াতে যে H2O2 থেকে H2O প্লাস O2 তৈরি করে। ঠিক আছে, তো এইগুলা বললেই এনাফ। তুমি আরও যেটা বলতে পারো যে এখানে তোমার এইখানে অক্সিজেন -1 আর এখানে অক্সিজেন -2, তাই এখান থেকে এখানে জারণ সংখ্যা কমে গেছে, তাই এটা একটা বিজারণ। যেহেতু বিজারণ হয় তাই এটা একটা জারক। তারপরে এখানে -1 আর এখানে অক্সিজেন 0, বুঝছো, আর এখানে আবার -2। তো এটা একটা অসামঞ্জস্য বিক্রিয়া, আমরা ওইগুলো যাইতেছি না অত ডিটেলসে। তুমি এখান থেকে এই অক্সিজেন থেকে এইটা বলবা, এই অক্সিজেনের যে এটা এখান থেকে এখানে বৃদ্ধি পাইছে, তাই এটা একটা জারণ হয়েছে। বুঝছো? যেহেতু এটা জারণ হয় তার জন্য আমরা এটাকে বিজারক পদার্থ বলতেছি, এটাই। ঠিক আছে, ওকে। তো আমি আরেকটু বলে নিই, এটা একটা অসামঞ্জস্য বিক্রিয়া। এখানে একই পদার্থ একই সাথে জারিত এবং বিজারিত হয়। এখানে এখান থেকে এখানে দেখো অক্সিজেন থেকে অক্সিজেন এখানে আবার বিজারণ হয়েছে, কমে গেছে, আবার এখান থেকে এখানে জারণ হয়েছে। বুঝছো? এখান থেকে এখানে বিজারণ, আবার এখান থেকে এখানে জারণ। তো এটা মনে রেখো তোমরা যদি লাগে আর কি এমসিকিউতে। ঠিক আছে, তো C2H2O4 একটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। হ্যাঁ, অফকোর্স, এই যে সি আছে এখানে, তো প্রাইমারি স্ট্যান্ডার্ডই হবে। ওকে, তো প্রাইমারি স্ট্যান্ডার্ডের জন্য তোমরা ওই সব বৈশিষ্ট্য বলবা যেগুলো আমরা আগে বলছিলাম। ঠিক আছে, ডেসিমল দ্রবণ প্রমাণ দ্রবণ বলে ফেলছি, SN2 প্লাস জারক বিজারক উভয় হিসেবে কাজ করে বলে ফেলছি, H2O2 বলে ফেললাম। মোলারিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল, এটা আমরা দুইটা আলাদা নাম্বারে বলে ফেলছি যে মোলারিটি নির্ভরশীল এবং মোলালিটি নির্ভরশীল না। পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয় করো। এটা তো ছোটবেলার প্রশ্ন। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4, এখানে ম্যাঙ্গানিজেরটা বের করবা, +7 আসবে। আরেকটা কথা আমি তোমাদের বলে রাখি, পটাশিয়াম ম্যাঙ্গানেট নামে একটা যৌগ আছে। হ্যাঁ, এটা এখনো আসে নাই কোথাও, কিন্তু তোমাদের জানার জন্য বললি, যেহেতু এটা ওইরকম কঠিন না মনে রাখা। এটা হলো K2MnO4, বুঝছো? KMnO4 পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, কিন্তু K2MnO4 হলো পটাশিয়াম ম্যাঙ্গানেট। এইখানে ম্যাঙ্গানিজেরটা বের করা যাইতে পারে। তো এটা কিন্তু তোমরা এটা এটা আমি বলতেছি সংকেতটা যাতে তোমরা মনে রাখো, বুঝছো? সংকেতটা যাতে মনে রাখো, পটাশিয়াম ম্যাঙ্গানেটেরটা K2MnO4 হয়। সোডিয়াম, এই বিক্রিয়াটি একটি জারণ অর্ধ বিক্রিয়া, বুঝিয়ে লেখো, এটা স্কুলের পড়া, যে এটা এখানে ইলেকট্রন ত্যাগ করে, তাই এটা একটা জারণ বিক্রিয়া হয়। তো এটাই, এখানে আর 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 কি বলার আছে? তারপর ওটা বলতে পারো জারণ সংখ্যা বাড়ে। হ্যাঁ, জারণ সংখ্যা বাড়ে, অর্থাৎ এটা একটা জারণ অর্ধ বিক্রিয়া। ঠিক আছে, উদ্দীপকের কোন যৌগটি, আচ্ছা আচ্ছা, এটা আসলে ছিল, হয়তো তোমার ছিল কি বলে, আম, উদ্দীপক থেকে হয়তো একটা নাম্বার আসে, যেটা আসার কথা না। নাম্বার তো আলাদা আসে। তো উদ্দীপকটা আমাদের এখানে নাই আসলে। তো পদার্থ এবং কেন, তো এখানে ওই যে তোমরা ওই কথাই বলবা। বুঝবা কিভাবে? বুঝবো হইলো এভাবে যে
কার্বন যুক্ত যেগুলো আছে সবগুলা, সরি সি যুক্ত, হ্যাঁ বারবার কার্বন বলছি, সি যুক্ত যারা আছে সবাই প্রাইমারি স্ট্যান্ডার্ড, এক্সেপশন হইতেছে HCl। বুঝছো? আচ্ছা আমি আরও একটা দুইটা এক্সেপশন বলি, অনেক সময় রিস্ক হয়ে যেতে পারে। তোমার অ্যাসিটিক অ্যাসিড আছে এর সাথে এবং ইউরিয়া আছে, এদের মধ্যে কার্বন এবং সি থাকা সত্ত্বেও এরা প্রাইমারি স্ট্যান্ডার্ড না। সি আছে কিন্তু তাও এরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, হ্যাঁ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, খেয়াল রেখো। ওকে, মোলার দ্রবণ তাপমাত্রা নির্ভরশীল কেন বলে ফেলছি, কেমনোভর জারক পদার্থ বলে ফেলছি, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যে কোনো নির্দেশক ব্যবহার করা হয় বলে ফেলছি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কেন বলা হয়, বলা হয় না কেন এটাও বলে ফেলছি আমরা। ওই যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যেটা আছে ওইটা, ওই বৈশিষ্ট্যগুলো বলবা। সেমি মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ বলে ফেলছি, KMnO4 সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কেন বলে ফেলছি, মোলার দ্রবণ প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করে বলে ফেলছি। এটা অপেক্ষা এটা দুর্বল আছে কেন, আচ্ছা এটা অবশ্য তোমার জৈব যৌগের প্রশ্ন, আমি তাও বলে দিই এখানে। COOH, ধরো স্ট্রাকচার দেখাইতে হবে এখানে, এখানে একটা H, হ্যাঁ, আর এটা হলো CH3COOH, এই যে এরকম। তাহলে এখন দুইটাতেই তোমার এটা কিভাবে H+ বের করবে, এখান থেকে ইলেকট্রন টান দিবে এবং এখান থেকে H+ বের করে দিবে, তাই না? এখান থেকে ইলেকট্রন টান দিবে এবং এখান থেকে H+ বের করে দিবে। যেই ক্ষেত্রে দ্রুত H+ বের হবে ওইটাই বেশি তীব্র হবে। তাহলে এখানে আমরা যেটা বলবো যে তোমার এখানে এটা একটা অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপের একটা বৈশিষ্ট্য হলো প্লাস আই ইফেক্ট তৈরি করা। প্লাস আই ইফেক্ট হইতেছে অ্যালকাইল গ্রুপ তার শেয়ার্ড ইলেকট্রনকে পাশের কার্বনের দিকে ঠেলে দেয়। এখানে যে ইলেকট্রনটা সে ইউজ করছে বন্ধনের জন্য, ওই ইলেকট্রন জোড়, হ্যাঁ এই ইলেকট্রন জোড়টা সে পাশের কার্বনে ঠেলে দিবে। বুঝছো? এই কার্বনের দিকে সে ঠেলে দিবে, ঠেলে দিলে এই কার্বনটা কিন্তু এখন অনেক ইলেকট্রন ঘনত্ব যুক্ত হয়ে যাবে। বুঝছো? এই কার্বন এখন অনেক ইলেকট্রন বেড়ে যাবে। যেহেতু এই কার্বনে অনেক ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, তাই এই অক্সিজেনটা এখন এখান থেকে ইলেকট্রন না নিয়ে এইখান থেকে ইলেকট্রন নিবে। বুঝছো? এখান থেকে নিবে না তা না, নিবে, কিন্তু এখান থেকে বেশি নিবে আর এখান থেকে অল্প নিবে, যার ফলে এইটা অত দ্রুত H+ বের করতে পারবে না, এটা যত দ্রুত বের করতে পারবে, তাই এইটা H+ দ্রুত বের হবে। বুঝছো? আর এটা H+ পরে বের হবে, যার জন্য এটা দুর্বল অ্যাসিড হবে এবং এটা তীব্র অ্যাসিড হবে। আশা করি বুঝতে পারছো জৈব যৌগের আমরা এটা এখানে বললাম। মোলার দ্রবণকে প্রমাণ দ্রবণ কেন বলা হয় বলে ফেলছি, মিলিমোলার দ্রবণ প্রমাণ দ্রবণ কেন এটাও বলে ফেললাম। মিলির মোলারটা তোমাকে একটু উল্লেখ করতে হবে। মিলিমোলার হইল 0.001 মোলার, এটা হলো মিলিমোলার, ঠিক আছে? 0.1 হইলে সেন্টিমোলার, এটা হইলো মিলিমোলার, ঠিক আছে? 0.01 মোলার থাকলে সেন্টিমোলার, আর 0.1 মোলার থাকলে ডেসিমোলার, ঠিক আছে? ঠিক আছে। একটি কেন্দ্রীয় পরমাণু জনসংখ্যা নির্ণয় করা। আচ্ছা এটা একটু অন্যরকম প্রশ্ন, এটা অ্যান্সার দুইভাবে করা যায়। একটা হলো যে অ্যালুমিনিয়ামেরটা আমি টাইপ 1 লিখতেছি, এক টাইপের অ্যান্সার এরকম হতে পারে, লিথিয়াম +1 অ্যালুমিনিয়াম X ধরছো, হাইড্রোজেন -1 ধরে এখানে করে ফেলবা 0, তো এখান থেকে X এর মান +3 বের হবে, অ্যালুমিনিয়াম +3, কোনো গ্যাঞ্জাম নাই। কিন্তু এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোজেন যে -3 এটা কিন্তু এক -1, এটা কিন্তু একটা কনসার্নিং জিনিস। ওকে, আমি এখানে বলে দিই তোমাকে, হাইড্রোজেন যদি ধাতুর সাথে যুক্ত থাকে, বুঝছো? হাইড্রোজেন যদি ধাতুর সাথে যুক্ত থাকে তখন হাইড্রোজেনের জারণ সংখ্যা মাইনাস হবে, আর যদি অধাতুর সাথে যুক্ত থাকে তখন হাইড্রোজেনের জারণ সংখ্যা পজিটিভ হবে। খেয়াল রেখো, কথা বুঝছো? ওকে, তো টাইপ 1 হইতেছে আমার এইভাবে +3, এইভাবে আমরা একটা অ্যান্সার করতে পারি। আরেকটা অ্যান্সার আমরা এইভাবে বলতে পারি যে লিথিয়াম, এটা সেকেন্ড অ্যান্সারটা মোস্ট প্রিফারেবল, এটা বেশি ভালো অ্যান্সার, যে এইখানে এটা আসলে দুইটা জিনিসের মিল বন্ধন, এরকম যে AlH4 মাইনাস এবং লিথিয়াম প্লাস। বুঝছো? এই দুইটা জিনিস মিলে এটা তৈরি করে। তাহলে হাইড্রোজেন আসলে অ্যালুমিনিয়াম আসলে তোমার এইখান থেকে করতে হবে যে এই পুরোটারটা -1, তাহলে অ্যালুমিনিয়ামেরটা X ধরলে তুমি এখান থেকে এইটার জন্য লিখবা যে X প্লাস হাইড্রোজেন -1 ধাতুর সাথে আছে এই কারণে ইন্টু 4, পুরোটা মিলে -1 হবে, এখান থেকে X হবে +3। এই অ্যান্সারটা বেশি ভালো, হ্যাঁ এই অ্যান্সারটা বেশি ভালো, তবে এটাও চলে। একটি উভধর্মী পদার্থ, আচ্ছা এটা এই চ্যাপ্টারের না, এটা পরিবেশ রসায়নের, এটা আমরা এখানে আর বলতেছি না। এবং আমাদের লাস্ট কোশ্চেন, সেমিমোলার দ্রবণ প্রমাণ দ্রবণ, এবং এটা মৃদু অ্যাসিড তীব্র ক্ষার ফেনলফথ্যালিনকে কেন নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়। এইখানে একটা কথা, এটা ওই সাইডে আমি বলি নাই, ফেনলফথ্যালিন, হ্যাঁ ফেনলফথ্যালিন হইতেছে অম্লীয় নির্দেশক। বুঝছো? এটা অম্লীয় নির্দেশক, নির্দেশক দুই টাইপের হয়, অম্লীয় এবং ক্ষারীয় নির্দেশক।
তাহলে মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের যখন টাইট্রেশন করা হবে তখন দ্রবণ প্রকৃতিটা ক্ষারীয় হবে, তাই না? ক্ষার যেহেতু তীব্রটা ক্ষারীয় হবে, তাই ক্ষারীয় দ্রবণের জন্য আমরা অম্ল নির্দেশক ইউজ করি এবং অ্যাসিডীয় দ্রবণের জন্য আমরা ক্ষারীয় নির্দেশক ইউজ করি। বুঝছো? ক্ষারীয় নির্দেশক ইউজ করি, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তো অম্লীয় নির্দেশক হইতেছে ফেনলফথ্যালিন এবং ক্ষারীয় নির্দেশক হলো তোমার মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড, এই দুইটা। ঠিক আছে, এই কারণে এটা উল্টা কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের টাইট্রেশনে কেন মিথাইল অরেঞ্জ ইউজ করে। কেননা তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের টাইট্রেশনে ওইটা একটা অ্যাসিডীয় মিক্সচার হবে, অ্যাসিডীয় দ্রবণ হবে, এবং অ্যাসিডীয় দ্রবণের টাইট্রেশনে আমরা ক্ষারীয় নির্দেশক ইউজ করি, এটা হলো নিয়ম। আর ক্ষারীয় নির্দেশক মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এরা, এই কারণে আমরা ক্ষারীয় নির্দেশক ইউজ করি। বুঝা গেছে? ওকে, তো আশা করি তোমাদের হেল্প হয়েছে। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।